হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি একটা উদাহরণ এখানে লিখছি যে নীলোৎপল। এই যে উদাহরণটা আমরা লিখলাম, এইটা যদি আমরা ভাঙি, এখানে আমরা দুটো পদ পাবো। একটা হচ্ছে নীল এবং আরেকটি হচ্ছে উৎপল। একটা হচ্ছে নীল এবং আরেকটি হচ্ছে উৎপল। এটাকে যদি ভাঙি তাহলে আমরা কিন্তু এই দুটি পদ কিন্তু পাচ্ছি। এই দুটি পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে কিন্তু উৎপল, অর্থাৎ হচ্ছে বিশেষ্য। এটা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ দুটি পদের মধ্যে একটি পদকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য, এবং এটা কেমন? এটা হচ্ছে নীল, অর্থাৎ এটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, এটা হলো বিশেষণ। তাহলে নীলোৎপল, এখানে ভাঙলে এখানে দুটি পদ পাচ্ছি, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে উৎপল। তাহলে এখানে মূল জিনিসটা হচ্ছে কোন পদটা গুরুত্ব পাচ্ছে? না উৎপল। সেটা কেমন? না সেটা হচ্ছে নীল। তাহলে এর বিশেষণ হচ্ছে এটা হচ্ছে নীল। এটা আমরা আগে জানতাম কি? এটা হচ্ছে পূর্বপদ। এই নীল হচ্ছে কি পদ? এটা হচ্ছে পূর্বপদ। আর উৎপলটা কি পদ? এটা হচ্ছে পরপদ। উৎপলটা হচ্ছে কি পদ? এটা হচ্ছে পরপদ। তাহলে দুটি পদ, একটা হচ্ছে নীল, একটি হচ্ছে উৎপল। নীল হচ্ছে পূর্বপদ, উৎপল হচ্ছে পরপদ। উৎপল হচ্ছে বিশেষ্য এবং সেটা কেমন? সেটা হচ্ছে নীল। তাহলে এটা আমরা বলতে পারি, তাহলে নীলোৎপল কি হবে? না নীল যে উৎপল। তাহলে নীল যে উৎপল তাকেই আমরা নিশ্চয়ই বলবো সেটা হচ্ছে নীলোৎপল। আমি আরেকটা উদাহরণ যদি বলি, যে শ্বেত পদ্ম। আমি বললাম এখানে যে শ্বেত পদ্ম, তাহলে এখানে মূল জিনিসটা কোনটা? কার গুরুত্বটা বেশি পাচ্ছে? না পদ্ম। পদ্মটা কেমন? না পদ্মটা হচ্ছে শ্বেত, তাই তো নাকি? তাহলে পদ্ম হচ্ছে একটা নাম বুঝিয়েছে, তাই এটা হলো বিশেষ্য। এটা হলো বিশেষ্য। কিন্তু এটা কেমন? পদ্মটা কেমন? না সেটা হচ্ছে শ্বেত, অর্থাৎ এটা হচ্ছে বিশেষণ। এটা হলো বিশেষণ। আর আমরা যদি সমসমান পদে দেখি, শ্বেত হচ্ছে পূর্বপদ এবং পদ্ম হচ্ছে পরপদ। তাহলে শ্বেত পদ্ম আমরা তাকেই বলবো যে শ্বেত যে পদ্ম। শ্বেত যে পদ্ম, আমরা নিশ্চয়ই তাকে শ্বেত পদ্ম বলবো। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম? না দুটি পদ থাকবে এবং পরপদের অর্থটাই গুরুত্ব পাচ্ছে। দেখো এখানে পরপদ অর্থাৎ উৎপল, এখানে পরপদ আমরা যদি দেখি এটা হচ্ছে পদ্ম। তাহলে পরপদের অর্থই কিন্তু এখানে গুরুত্ব পাবে। এবং একটি পদ বিশেষণ, অপর পদ হচ্ছে বিশেষ্য। এইটি যে সমাসে আমরা দেখতে পাবো সেটি হচ্ছে কর্মধারয় সমাস। কি বললাম? তাহলে কর্মধারয় সমাস কাকে বলে? না যে সমাসে সমসমান পদে একটি থাকবে বিশেষ্য, অপরটি থাকবে বিশেষণ, এবং দুটি পদের মধ্যে পরপদের অর্থই কিন্তু প্রাধান্য পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপল, এর অর্থটাই বেশি গুরুত্ব পাচ্ছে। এখানে আমরা যদি দেখি পদ্ম, তাহলে এই পদের অর্থটাই কিন্তু গুরুত্ব পাচ্ছে। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাবে, তখন তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। এবার কর্মধারয় সমাস সেটি একটি সমাসবদ্ধ পদ, অর্থাৎ যদি এটাকে ব্যাস বাক্যে ভাঙি, তাহলে যে করে সেই ধরে, অর্থাৎ যে করে মানে কর্ম, আর সেই ধরে অর্থাৎ ধারয়। তাহলে এইটাই হচ্ছে কিন্তু কর্মধারয় নিজে একটা সমাসবদ্ধ পদ, অর্থাৎ যে করে সে ধরে, সেটা হচ্ছে কিন্তু কর্মধারয়। তাহলে বোঝা গেল যে কর্মধারয় জিনিসটা কি, কর্মধারয় সমাস মানে কাকে বলবো। আমরা তাহলে সংজ্ঞা কখনোই মুখস্থ করব না, আমরা এই উদাহরণের সাহায্যে সংজ্ঞার দিকে যাব। তাহলে দুটি পদ থাকবে, যে সমসমান পদে দুটি পদে পরপদের অর্থ প্রাধান্য পাবে, এবং সেখানে একটি পদ বিশেষ্য থাকতে পারে, অপর পদ বিশেষণ থাকতে পারে, বা উভয় পদই সেখানে বিশেষ্য থাকতে পারে, তখনই তাকে আমরা বলবো কিন্তু কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসকে কয়েকটি ভাগে আমরা ভাগ করছি।
একটা হচ্ছে সাধারণ কর্মধারে, একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারে, একটা হচ্ছে উপমান কর্মধারে, একটা হচ্ছে উপমিত কর্মধারে, অপরটি হচ্ছে রূপক কর্মধারে। তাহলে সমাজকে আমরা কর্মধারয় সমাজকে আমরা কটি ভাগে ভাগ করতে পারছি? আমরা কিন্তু দেখো 5টি ভাগে ভাগ করছি। যে সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। এরপরে এই সাধারণ কর্মধারয় কয়েকটি ভাগ রয়েছে। কি না, আমরা সংজ্ঞাতে বলেছি যে যখন ওই সমস্যায়ন পদ দুটির মধ্যে একটি পদ বিশেষ্য, অপর পদটি বিশেষণ, অথবা উভয় পদই বিশেষ্য, উভয় পদ বিশেষণ, তখনই আমি তাকে বলবো কিন্তু কর্মধারয় সমাস। সেইটাকে ভাগ করা রয়েছে। দেখো, একটি পদ বিশেষণ, অপরটি বিশেষ্য, তারপর দেখো উভয় পদই বিশেষ্য, উভয় পদই বিশেষণ। তাহলে সাধারণ কর্মধারয়কে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 3টি ভাগে ভাগ করতে পারি, আমরা সংজ্ঞা থেকে জানতে পেরেছি। তাহলে কি কি জানলাম? যে একটি পদ বিশেষ্য, আরেকটি রয়েছে উভয় পদ বিশেষণ এবং উভয় পদ হচ্ছে বিশেষ্য। তাহলে একটি পদ বিশেষণ, অপরটি বিশেষ্য, আরেকটি হচ্ছে উভয় পদ বিশেষণ, উভয় পদ বিশেষ্য। এবারে একটি বিশেষণ অন্যটি বিশেষ্য আমরা যদি দেখি যে পূর্ণচন্দ্র, এই উদাহরণটা আমরা দেখবো যে পূর্ণচন্দ্র, তাহলে চন্দ্র এটা কিন্তু একটা নাম, এটা হচ্ছে একটা বিশেষ্য। সেটা কেমন? চাঁদটা কেমন? না পূর্ণ, অর্থাৎ পূর্ণ আকৃতির রূপ ধারণ করেছে। তাহলে এটা হচ্ছে কিন্তু বিশেষণ, এটা হচ্ছে বিশেষণ, এটি হচ্ছে বিশেষ্য। তাহলে আমরা দেখতে পাই যে একটি হচ্ছে বিশেষণ, অন্যটি হচ্ছে বিশেষণ, একটি হচ্ছে বিশেষণ, অন্যটি হচ্ছে বিশেষ্য। তাহলে চন্দ্রটি হচ্ছে বিশেষ্য, আর চন্দ্রটা কেমন সেটা হচ্ছে বিশেষণ, পূর্ণ। তাহলে একটি পার্থক্য আমরা বুঝতে পারলাম, বা একটি সংজ্ঞার ভাগ একটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে উভয় পদই বিশেষ্য, উভয় পদ বিশেষ্য। দেখো আমি একটা লিখেছি এখানে রাজর্ষি, অর্থাৎ যিনি রাজা তিনি ঋষি, এইটা হচ্ছে রাজর্ষি। দেখো রাজা, রাজা এবং ঋষি দুটি পদই কিন্তু বিশেষ্য। তাহলে আমি বলেছি যে উভয় পদই বিশেষ্য, তাহলে কি উদাহরণ হতে পারে? রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, এই উভয় পদই বিশেষ্য। এরপরে আমরা চলে আসবো উভয় পদই বিশেষণ। বিশেষণ মানে কি? গুণ বোঝাবে, তাই না? তাহলে দেখো এখানে কাঁচা মিঠা, তাহলে কাঁচা অথচ মিঠা, তাহলে দুটি পদ আমরা দেখতে পাচ্ছি, পূর্বপদ কাঁচা, পরপদ মিঠা, অর্থাৎ উভয় পদই কিন্তু এখানে বিশেষণ। এখানে দেখতে পাচ্ছি পূর্বপদ রাজা, পরপদ ঋষি, অর্থাৎ উভয় পদই কিন্তু এখানে বিশেষ্য। তাহলে সাধারণের ভাগগুলো আমরা জানতে পারলাম। এরপরে আমরা জানবো যে মধ্যপদলোপী। তাহলে মধ্যপদলোপী মানে মাঝখানের পদ হারিয়ে যাবে, মধ্যপদ মাঝখানের পদ লোপ পাবে, অর্থাৎ হারিয়ে যাবে। তাহলে দেখো যে ব্যাস বাক্যের মধ্যস্থিত পদ, অর্থাৎ ব্যাস বাক্যের মাঝখানে অবস্থিত পদটি সমাসবদ্ধ পদে যদি লোপ পায় তাকে আমরা বলবো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন বট বৃক্ষ, দেখো বট নামক বৃক্ষ, এই যে নামক মাঝখানে এই পদটি কিন্তু এখানে হারিয়ে গেছে, তাই আমরা একে অতি সহজেই বলতে পারি এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? যে ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত, কি বললাম? ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পায়, তখন তাকে আমরা বলবো কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর হচ্ছে উপমান কর্মধারয়। উপমান দেখো, উপমান দেখো এটা একটু ভালো করে দেখবে, যে উপমান কর্মধারয়, যে উপমান বাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক উত্তরপদ। আমরা জানি সমাস করতে হলে দুটি পদ অবশ্যই থাকবে, একটা হচ্ছে পূর্বপদ, অপরটি হচ্ছে উত্তরপদ বা পরপদ। তাহলে দেখো এটা হচ্ছে উত্তরপদ বা পরপদ, এটি হচ্ছে পূর্বপদ। তাহলে উপমান কর্মধারয়, উপমান এখানে উপমান, তাহলে উপমান বাচক, দেখো উপমান কর্মধারয়, তাহলে উপমান বাচক পূর্ব পদের সঙ্গে উত্তর পদের কিন্তু এখানে সঙ্গে সাধারণ ধর্মবাচক, তখন তাকে বলবো আমরা উপমান কর্মধারয়। যেমন রক্ত রাগা, রক্ত রাগা, তাহলে রক্তটা কেমন? রক্তটা হচ্ছে রাগা। তাহলে উপমান বাচক পূর্ব পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক উত্তর পদের সমাস হলে তাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। এরপরে আছে উপমিত কর্মধারয় সমাস। দেখো এখানে উপমান বাচক
এখানে যেহেতু উপমান কর্মধারয়, এখানে দেখো উপমিত কর্মধারয় মানে উপমেয় বাচক পূর্ব পদের সহিত উপমান বাচক উত্তর পদ। তাহলে উপমেয় বাচক পূর্ব পদের সহিত উপমান বাচক উত্তর পদের যদি সমাস হয় তখন আমরা তাকে বলবো উপমিত কর্মধারয় সমাস। যেমন আমি যদি বলি মুখচন্দ্র, তাহলে মুখটা কার মতো? চন্দ্রের ন্যায়। মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, এটা হচ্ছে উপমিত কর্মধারয়। তাহলে উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয় দেখা একই জিনিস। এখানে হচ্ছে উপমান, মনে রাখার একটা টেকনিক যে উপমান কর্মধারয় যেহেতু তাহলে উপমান বাচক, এখানে দেখো উপমিত কর্মধারয় তাই উপমেয় বাচক, উপমান কর্মধারয় তাই উপমান বাচক, উপমিত কর্মধারয় তাই এখানে উপমেয় বাচক। এখানে দেখো পূর্বপদের সঙ্গে, এখানেও দেখো পূর্বপদের সঙ্গে, এখানে উত্তর পদের সমাস, এখানে উত্তর পদের সমাস, শুধু এখানে আছে সাধারণ ধর্মবাচক, এখানে হচ্ছে উপমান বাচক, এইটাই শুধু একটু আলাদা, নাহলে কিন্তু সংজ্ঞাটা একই। তাহলে উপমান কর্মধারয় যে উপমান বাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মের, এখানে রয়েছে উত্তর পদ। আর উপমিত কর্মধারয় তাহলে উপমেয় বাচক পূর্বপদের সঙ্গে উপমান বাচক উত্তর পদের সমাস হলে তাকে বলছে উপমিত কর্মধারয়। এরপর হচ্ছে রূপক কর্মধারয়। রূপক কি না? উপমেয় বাচক পূর্বপদ ও উপমান বাচক উত্তর পদ, তাদের মধ্যে অভেদ কল্পনা করা হবে। তাহলে উপমেয় বাচক এবং উপমান বাচক, উপমেয় বাচক এবং উপমান বাচক, উপমেয় বাচক হচ্ছে পূর্বপদ এবং উপমান বাচক হচ্ছে উত্তরপদ, এদের মধ্যে যে অভেদ কল্পনা করা হয় তাকে বলছি আমরা রূপক কর্মধারয় সমাস। যেমন শোকানল, একে যদি ভাঙি শোক আর হচ্ছে অনল, তাহলে দেখো শোক রূপ অনল, তখন এটা হয়ে যাচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে শোক রূপ, এই যে রূপ, এটা হচ্ছে একটা অভেদ কল্পনা করা হয়েছে, তাই এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এরপরে এই যে উপমান আর উপমেয়, এটা হচ্ছে একটি হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়, একটা হচ্ছে যাকে তুলনা করা হয়। একটা কি বললাম? যার সঙ্গে তুলনা করা হয়, একটা হচ্ছে যাকে তুলনা করা হয়। যেমন এই যে ধরো মুখ চন্দ্রের ন্যায়, তাহলে মুখটাকে আমি তুলনা করছি কার সঙ্গে? চাঁদের সঙ্গে, তাহলে চন্দ্রের মতো মুখ, ঠিক আছে। তাহলে আমি কাকে তুলনা করছি? এখানে আমি মুখকে তুলনা করছি। এখানে কাকে তুলনা করছি? আমি মুখকে তুলনা করছি। কার সঙ্গে তুলনা করছি? আমি চাঁদের সঙ্গে তুলনা করছি। তাহলে যার সঙ্গে আমি তুলনা করব সেটা হচ্ছে উপমান, যার সঙ্গে তুলনা করব সেটা হচ্ছে উপমান। আমি কার সঙ্গে তুলনা করছি? চাঁদের সঙ্গে। কাকে তুলনা করছি? আমি মুখকে তুলনা করছি। তাহলে যাকে তুলনা করছি সে হচ্ছে উপমেয়, যাকে তুলনা করছি সে হচ্ছে উপমেয়, বুঝা গেল? তাহলে মুখকে তুলনা করছি, মুখ হচ্ছে উপমেয়, আর কার সঙ্গে তুলনা করছি? আমি চাঁদের সঙ্গে তুলনা করছি, তাই চাঁদটা হচ্ছে উপমান। তাহলে এইটা হচ্ছে আজকে আমাদের বিষয় ছিল, যেটা কর্মধারয় সমাস। কেমন লাগলো? আশা করি ভালো লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা এটা বুঝতে পারেনি তারা, আশা করি এটা থেকে কিছুটা হলেও তারা উপকৃত হবে। যারা মানে অর্থের অভাবে টিউশন নিতে পারে না বা কোনো কোচিং এ ভর্তি হতে পারে না, তারা, তাদের জন্য আমার এই আপ্রাণ প্রয়াস। যদি একটুকু ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর এখানে আজকে আমি ভিডিওটা শেষ করছি। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন এসেছো, তাদেরকে বলছি এরকম নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত।